ঈদের আমেজে মুক্তি পেল শাকিব খান ও বলিউডের সোনাল চৌহান অভিনীত অনন্য মামুন পরিচালিত বিগ বাজেটের সিনেমা দরদ। বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে একযোগে মুক্তি পেয়েছে আলোচিত এই সিনেমা, পেয়েছে দর্শকের ভালোবাসা, দেশ বিদেশে উঠেছে দরদের ঝড়। এই সিনেমায় বড় পর্দায় অভিষেক হয়েছে সাফা মারোয়ার। আমাদের সাথে আজ অতিথি হয়ে আছেন দরদের নেপথ্যের কারিগর অনন্য মামুন, আছেন সাফা মারোয়ার। ওয়েলকাম টু স্যান্ডেলিনা শোস টুনাইট। কেমন আছেন? যেহেতু গত শুক্রবারে ছবি রিলিজ হয়েছে এবং খুব ভালো, আপনি বললেন যে ঈদের একটা ইমেজ ক্রিয়েট হয়েছে, মানে ইচ্ছারাই একটা ঈদের আনন্দ, তো ভালো থাকাটা খুব স্বাভাবিক, খুব ভালো আছি। কিন্তু কম্পিটিশনও তো নেই সেই ক্ষেত্রে, কিন্তু এটা কিন্তু অ্যাডভান্টেজ। এখন তো সবচেয়ে বড় কম্পিটিশন হচ্ছে সিচুয়েশনটাকে হ্যান্ডেল করা, তো সেটাও একটা বড় বিষয় ছিল। আর সাফার কাছে জানতে চাই। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি, যেহেতু এটা আমার প্রথম সিনেমা। তারপর হচ্ছে শাকিব ভাইয়ের সিনেমা, মামুন ভাইয়ের সিনেমা, দরদ, সো সবকিছু মিলিয়ে ঈদের আনন্দটা উদযাপন করতে পেরেছি আলহামদুলিল্লাহ। আর এই কয়েকদিনের প্রাপ্তিটা কেমন, মানে দর্শকের রিয়াকশন এন্ড সবকিছু মিলিয়ে কি মনে হচ্ছে? দেখেন, দর্শকের রিয়াকশন এন্ড যদি বলি সবকিছু মিলিয়ে আমি বলবো যে এটা অনেক ভালো কিছু হয়েছে আর কি, এবং সবাই খুব নতুন একটা গল্প ছিল, অ্যাপ্রিশিয়েট করেছে এবং সবাই পছন্দ করেছে, এটা হচ্ছে বড় বিষয়। আচ্ছা, আর সাফা যে স্ক্রিন শেয়ার করা হলো শাকিব খানের মতো মেগা স্টার এবং প্রথম সিনেমা, সো কেমন ছিল, মানে সবকিছু মিলে এক্সাইটমেন্ট এন্ড অনুভূতি কি? অনুভূতিটা ফার্স্টে বলবো হচ্ছে যে যেহেতু প্রথম সিনেমা ছিল, প্রথম কাজ ছিল, আর এটা যেহেতু প্যান ইন্ডিয়ান মুভি ছিল, সো আমাদের হচ্ছে বলিউডের টিমও ছিল এখানে। সো এত বড় একটা টিমের সাথে কাজ করেছি ফার্স্ট টাইম, আর এটা শুটিংটাও হয়েছে আমাদের ইন্ডিয়াতে, বানারসে। সো তাদের সাথে যুক্ত হয়ে যখন আমি কাজ করেছি, অ্যাট ফার্স্ট একটু নার্ভাস ছিলাম প্রথম দিকে, বাট হচ্ছে দরদের যে ওভারঅল পুরো টিমটা এত বেশি সাপোর্টিভ ছিল যে 2-4 দিন যাওয়ার পর আমার মনে হয়েছে না এখানে হচ্ছে আমি কাজ করতে পারবো, মানে ওই নার্ভাসনেসটা আর থাকে না আমার। কিন্তু একটু জানতে চাই যে শুরুর দিকের গল্পটা যে যুক্ত হওয়া, পরিচালক অনন্য মামুন ভাইয়া কিভাবে পিক করলো সাফা মারোয়াকে, কিভাবে যুক্ত হওয়া? আচ্ছা, এটা ছিল হচ্ছে খুবই সাডেন একটা প্ল্যান। হুট করে হচ্ছে আমি একদিন শুট করছিলাম, সো ওই শুটেই হচ্ছে আমাদের একজন মেকআপ আর্টিস্ট ছিলেন মনির ভাই, উনি হচ্ছে আমাকে ফার্স্টে দরদের অফারটা দেয়। মামুন ভাইয়ের সাথে হয়তো ওনার এর আগে কথা হয়েছিল দরদের ব্যাপারে, সো উনি তখনই হচ্ছে আমাকে ওই দরদের ব্যাপারটা বলে, আর মামুন ভাইয়ের সাথে কথা বলায় ফোনে। মামুন ভাই অলরেডি তখন হচ্ছে ইন্ডিয়াতে ছিল, হ্যাঁ বানারসে ছিল, মানে মামুন ভাই দেশে ছিলই না, বাট আমাদের এখানে ছিল হচ্ছে সানিয়াত ভাই। তো উনার সাথে হচ্ছে আমার একটা মিটিং হয়, তো এরপর হচ্ছে উনি আমার সাথে প্রথম মিটিং করার পরই হচ্ছে প্রায় 2-3 দিন পরে হচ্ছে আমি জাস্ট ফ্লাই করি। আচ্ছা, মানে কোনো অডিশন হয়েছিল কি? অডিশন ওই যে মিটিংটাই হচ্ছে আর কি, আমাদের হাতে খুব কম সময় ছিল, মানে অডিশন নেওয়ার মতো, আর যেহেতু মামুন ভাইও ছিল না, সো ওই ব্যাপারটা হচ্ছে সানিয়াত ভাই হ্যান্ডেল করছিল। সো ওনার সাথে আমার ওই ছোট্ট একটা মিটিং এর পরই ওই মিটিং অডিশন দুইটাই আর কি ছিল, সো এরপরই হচ্ছে এই ডিসিশনটা নেওয়া হয়। আচ্ছা, মামুন ভাইয়ের কাছে জানতে চাই যে সাফার প্রথম চলচ্চিত্র কেমন করেছে জানবো, আর আপনি সাফাকেই কেন চুজ করলেন? আসলে সাফাকে চুজ করার একটাই কারণ ছিল যে আমি অডিশন নিতে পারি নাই, কিন্তু আমাদের যে ক্রিয়েটিভ ডিরেক্টর সানিয়াত ভাই ছিলেন, উনি ওর সাথে কথা বলে এবং আমাকে কিছু ভিডিও ক্লিপস পাঠায়, তো আমি দেখে খুব ভালো লাগে। আরো ভালো করতে পারতো যদি আমরা প্রপার টাইম পেতাম। অ্যাকচুয়ালি সেটে গিয়ে ওর সাথে দেখা, তখন আমি শুটে ব্যস্ত, ব্রিফ, মানে একেবারে অপরিচিত, চিনি না, ইন্টারেস্টিং ব্যাপার ছিল। ওকে যখন কাস্ট করা হয়েছে বাংলাদেশে আসার পরে, মোটামুটি অনেক আমার পরিচিত যারা ফ্রেন্ড সার্কেল হিরোইন ছিল সবাই বলে, হ্যাঁ সাফাকে তুমি কেন নিলে, একদিনের মধ্যে সে আমাদের সাথে এতদিনের পরিচয়। তো এই সবকিছু মিলিয়েই আমরা চেষ্টা করেছি, কিন্তু রাগ করেছেন তাই তো, সবকিছু মিলিয়েই চেষ্টা করা হয়েছে। আচ্ছা, আর সাফার কাছে একটু জানতে চাই কি কি চ্যালেঞ্জ ছিল, কারণ আমরা জানি শাকিব খান মেগা স্টার, ওনার সাথে একই স্ক্রিনে কাজ করা, অ্যাক্টিং করা কোয়াইট ডিফিকাল্ট। সো সেক্ষেত্রে কোনো প্রিপারেশন বা কোনো কিছু নেওয়ার প্রয়োজন হয়েছিল কি? আসলে দরদ পুরোটাই হচ্ছে আমার জন্য একটা চ্যালেঞ্জিং ছিল, কজ যেহেতু এটা আমার প্রথম কাজ, তারপর হচ্ছে ডিরেক্টরদের সাথে, সিনেমার ডিরেক্টরদের সাথে প্রথম কাজ, সিনিয়র আর্টিস্টদের সাথে প্রথম কাজ,
সো আমি বলবো যে স্টার্টিং থেকে এখন পর্যন্ত, এখন যে দরদ রিলিজ হয়েছে, তাও যে দর্শকের একটা রেসপন্স বা ওই প্রত্যাশাটা যে দর্শক কিভাবে নিচ্ছে বা আমার ক্যারেক্টারটা কিভাবে নিচ্ছে, কতটুকু ভালোবাসা দিবে, এই পুরোটাই আমার জন্য একটা চ্যালেঞ্জিং। আচ্ছা, এই যে আমরা জানি যে ফ্রাইডেতে ভাইয়া বলছিলেন ফ্রাইডেতে দরদ রিলিজ হয়েছে, সো এই কয়েকদিন হলো তো দর্শকের রিয়াকশন কেমন, বা সাফাকে কতটা ভালোবেসেছে, প্রাপ্তি কি, বা থাকে না যে হ্যাঁ নতুন নায়িকা এসেছে, ডেফিনেটলি দর্শকরা কিছু না কিছু তো বলেছে আপনার ব্যাপারে। হ্যাঁ, অবশ্যই বলেছে। আমরা যেদিন রিলিজ হয়েছে সেদিন তো আমরা স্টার্টিং থেকেই প্রথম শো আমরা দেখেছি হচ্ছে মধুমিতায়। সো আমরা সারাদিনই সেই দিন দর্শকের সাথে বসেই সিনেমাটা দেখেছি। সো তখন হচ্ছে দর্শকদের সাথে আমার কথাও হয়েছে। সো অনেকেই বলেছে যে মানে একদম মানে ফ্রেশার হিসেবে, খুবই ভালো নতুন কাজ করেছে, হিসেবে হ্যাঁ। আমি আমার ক্যারেক্টারটা, যেটা আমার ক্যারেক্টার ছিল, ওটা আমি ভালো করেছি। তো আবারও পরিচালকের কাছে আসবো, সেটা হচ্ছে দর্শকের রিয়াকশন কি? দেখেন, দর্শকের রিয়াকশন এত ভালো ছিল যে সবাই এটাকে খুব ভালোভাবে নিতে পেরেছে। এবং শাকিব খানের ফিল্ম মানে কিন্তু একটা আলাদা একটা প্যাটার্ন থাকতো, একটা কমার্শিয়াল ফর্মুলার একটা প্যাটার্ন। তার বাইরে কিন্তু গিয়ে এই ছবিটা বানানো হয়েছে। তো আমরাও খুব একটু ভয়ই ছিলাম যে মানুষ গল্পটাকে কিভাবে নিবে, কিন্তু তারা আরো গল্পটাকে একটি নিয়েছে। ব্যাপার আমি নোটিস করেছি যে আসলে শাকিব খান কলকাতার নায়িকাদের সাথে স্ক্রিন শেয়ার করেছে, এবার আবার আপনি বলিউডে চলে গিয়েছেন, এটা দর্শক কিভাবে বলছে বা আপনার রিয়াকশন কি? সবাই খুব পজিটিভলি নিয়েছে, সবাই মানে, এবং অন স্ক্রিন সোনাল এত ভালো করেছে দেখে একবারও মনে হয়নি যে এটা মানে বাইরের একজন নায়িকা। ও একটু শুনবো যে সোনালের সাথে আপনার এক্সপিরিয়েন্সটা কেমন ছিল। সোনালের সাথে এক্সপিরিয়েন্স অনেক দিনের। তো ওর সাথে আমরা ছবি সিনেমা শুটিং করার 3 মাস আগে থেকে তার সাথে আমার কনভারসেশন চালু হয়, স্ক্রিপ্ট রিডিং হয়, রিহার্সেল হয় প্রায় 20 থেকে 25 দিন। ও মোটামুটি বাংলা ল্যাঙ্গুয়েজটাকে একটা আওতায় নিয়ে আসে, কারণ ওকে বাংলাতেও ডায়লগ ডেলিভারি দিতে হয়েছে। তো সবকিছু মিলিয়ে এক্সপিরিয়েন্সটা খুব ভালো ছিল। আর শাকিব খানকে দুলু মিয়াতে আবিষ্কার করা, এটা কিভাবে হলো? দুলু মিয়াতে আবিষ্কার প্ল্যানিং থাকে না একটা ডিরেক্টরের। আমি তো অনেকদিন হলে প্ল্যান করেছি, প্ল্যান করেই সেই প্ল্যানিং অনুযায়ী কাজটা করেছি। আচ্ছা, ফাতেমা তুমি হলে কেমন হতে? যেহেতু আমার ক্যারেক্টারটা ছিল ট্রিনা, আর এই ক্যারেক্টারটা আমি এত ইজিলি ওন করতে পেরেছি কজ আমার ক্যারেক্টারটার সাথে আমার যে পার্সোনাল লাইফস্টাইল, সেটার সাথে ওটা যায়। হ্যাঁ অনেক সিমিলারিটি ছিল। দ্যাটস ওটা আমি খুব ইজিলি ক্যাচ করতে পেরেছি। বাট ফাতেমাটা হওয়ার জন্য আমার মনে হয় যে আমাকে আরেকটু হয়তো এক্সপার্ট হওয়া দরকার ছিল। মামুন ভাইয়ের কাছে এবার প্রশ্ন, সেটা হচ্ছে আপনি পরিচালক, শাকিব খান মেগাস্টার, তার মধ্যে সোনাল চৌহান, পায়েল ছিলেন, আরো অনেকে ছিলেন। সো এই যে বিশাল একটা আয়োজন, এটা হ্যান্ডেল করা আসলে পরিচালক হিসেবে কি কি চ্যালেঞ্জ আপনাকে গ্রহণ করতে হয়েছে? দেখেন, আমার টিমটা খুব ভালো ছিল। একটা ভালো টিম হলে কিন্তু পরিচালকের অনেক কিছু ইজি হয়ে যায়। সেই জায়গাটায় আমার একটা আলাদা বেনিফিট ছিল। তো ওটা নিয়ে আমাদের, আর আমার জন্য বাইরের আর্টিস্ট নিয়ে কাজ করা এটা বড় কিছু না। আমি ফার্স্ট ফিল্মেই তো তখন সালমান খানের নায়িকা নিয়ে কাজ করছি, স্নেহলালকে। আচ্ছা, 2011 এ। সো এখন মানে এটা আপনার একটা আছে কিন্তু হ্যাঁ, আপনার তো মধ্যে, হ্যাঁ, সবসময়। 2024 এ এসে আমার জন্য এটা চ্যালেঞ্জের কিছুই ছিল না, কারণ আমি কাজগুলো করে অভ্যস্ত অলরেডি। আচ্ছা, আমরা আশা করছি যে ফিউচারে আপনি শাহরুখ খান, সালমান খানের সাথেও কাজ করবেন, কিন্তু তার আগে চলুন দেখে আসি দরদের ট্রেলার। তুমি তো বললে থানায় গিয়ে সব দোষ স্বীকার করবে। জান, স্যারেন্ডারি যখন করব তখন ভিলেন সেজে হিরো সেজেই করব। ওই ঝট করে চোখের ক্যামেরায় জুম করে ফাতেমা, আমি দুলু মিয়া, চোখের ক্যামেরায় তোমাকে ভালোবাসি। ডিপার্টমেন্ট কি এই কেসটাকে অনেক হালকাভাবে দেখছে? কেসকে হালকাই নিতে হয়, না হলে কেস মাথায় চড়ে বসে। ফাতিমা, তুমি ভুল বুঝতেছো। আমি খুন করিনি ম্যাডাম। খুনটা উনিই করেছে। This is not a normal case. ওয়াও, চমৎকার একটা ট্রেলার আমরা দেখলাম। আর একটু জানতে চাই মামুন ভাইয়ের কাছে যে এই যে সিনেমাটা এতগুলো আর্টিস্ট নিয়ে কাজ করা, তাদের শিডিউল, সবাই থাকে যে একসময় ফ্রি না একসঙ্গে, সো সেক্ষেত্রে এই শিডিউল মেনটেন করা, একত্রে কাজ করা, এটা কি টাফ ছিল? একটু টাফ ছিল, বাট যেহেতু এটা আমরা অনেকদিন ধরে প্ল্যান করেছি, অনেক দিনের একটা প্ল্যান ছিল, সেই প্ল্যানটা অনেক স্মুথ হওয়াতে আমাদের জন্য খুব টাফ ছিল না, খুব ইজিতেই আমরা কাজটা করতে পারছি।
আচ্ছা, আপনি সবসময় যেটা বলছিলেন যে বাইরের আর্টিস্ট নিয়ে কাজ করতে পছন্দ করেন, তো বাইরের আর্টিস্ট নিয়ে এত কাজ করার ইচ্ছা কেন? মানে দেশে কি মেধাবী বাইরের ট্যালেন্টেড artist নিয়ে কাজ অ্যাক্টর করতে- অ্যাক্ট্রেসরা নেই? বাইরের আর্টিস্ট ব্যাপারটা নিয়ে কি কাজ এরকম? করতে চাই এরকমও বিষয় না। বিষয়টা হচ্ছে বাইরের আর্টিস্ট নিয়ে কাজ করলে তো এখানে অন্য কাউকে বসে থাকতে দেখতেন, তো এখানে তো দেশের একজনকে নিয়ে বসে আছি। যেহেতু আমরা একটু ইন্টারন্যাশনালি বিভিন্ন দেশে ছোট ছোট করে আমাদের চলচ্চিত্রটাকে নিয়ে যাচ্ছি, সেই জায়গা থেকে অ্যাকচুয়ালি আমার প্ল্যানটা হচ্ছে যে না, আমরা একটু বাইরের আর্টিস্ট থাকলে কম্বিনেশনটা হয় এবং অনেক অডিয়েন্সকে ক্যাচ করা যায়, এর বাইরে কোনো কিছু না। আর আমি যতটুকু জানি যে 20 থেকে 23টা দেশে মুক্তি একই পেয়েছে সাথে release দরদ। হয়েছে। তো আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের সিনেমার ভবিষ্যৎ কেমন? দেখেন, এটা খুব ভালো, কিন্তু এটার জন্য তো একটা শাকিব খানের মুভি দিয়ে হবে না। রেগুলার প্র্যাকটিসটা যখন শুরু হবে, রেগুলার অন্তত মাসে না হোক 2 মাসে একটা করে বড় ছবি থাকবে, ইয়ারলি 6টা বড় ছবি থাকলেও ইন্টারন্যাশনাল মার্কেট অনেক বড় হয়ে যাবে। আচ্ছা, আর একটু জানতে চাই যে দুলু মিয়ার ক্যারেক্টারটা সম্পর্কে, শাকিব খানের সাথে আসলে দুলু মিয়া কিভাবে যায়? শাকিব খানের সাথে ক্যারেক্টার যে শাকিব ভাই এমন একজন মানুষ বা এমন একজন আর্টিস্ট, উনি না যে কোনো ক্যারেক্টারকে অ্যাডপ্ট করতে পারে আর কি, এটা তার জন্য একটা প্লাস পয়েন্ট। সাফা হুট করেই কিন্তু একটা ডিসিশন নিয়েছে ভাইয়া এবং শাকিবের সাথে সিনেমা করা। তো আমি একটু জানতে চাই যে এই চরিত্রটা তুমি করেছো তার সম্পর্কে একটু ডিটেল যদি বলতে। চরিত্রটা ওইটাই বললাম যে চরিত্রটাই এমন ছিল যে এটার জন্য আমার ইজি হয়ে গিয়েছে ব্যাপারটা, যেটা আমি পার্সোনাল লাইফে ক্যারি করি। সো ইন্ডাস্ট্রিতে আমার এন্ট্রি হচ্ছে অ্যাজ এ ফ্যাশন মডেল হিসেবেই ছিল। সো আমি যে লাইফটা ক্যারি করতাম অলওয়েজ, সো ওইভাবেই হচ্ছে আমার ক্যারেক্টারটা ছিল, এজন্য আমি জিনিসটা ইজিতে হচ্ছে অন করতে পেরেছি। আচ্ছা, ভাইয়ের কাছে একটু জানতে চাই যে শাকিব, পায়েলকে আমরা দেখেছি, তো একটু যদি আমাদেরকে ডিটেল বলেন তাদের চরিত্র সম্পর্কে। আসলে প্রত্যেকটা চরিত্রে অনেক ইন্টারেস্টিং ব্যাপার ছিল। পায়েলকে আমরা এক ঝলক দেখেছি মনে হয় পায়েল ট্রেলারে। এখানে একজন পুলিশ অফিসার হিসেবে কাজ করেছেন এবং খুব ভালো কাজ করেছে। একজন প্রেগন্যান্ট পুলিশ অফিসার ছিল, রাজেশ শর্মা ছিল, অলোক জ্যান ছিল, বিশ্বজিৎ ছিল এবং রাহুল দেব ছিল। তো এই যে বললাম না যে সব আমরা একটু বড় কম্বিনেশনটা artistরা একসঙ্গে, একদম হ্যাঁ। সব জায়গায় থেকে নিয়ে কাজ করার চেষ্টা করেছি। এই জন্যই দেখা যাক বাকিটা কিভাবে আর সোনাল চৌহানকে আমি একটু বলতে চাই, যদিও সোনাল চৌহান এ ধরনের ক্যারেক্টার আগে হয়তো প্লে করেননি উনি, ওনাকে আমরা খুবই বলিউডে অন্যভাবে দেখেছি। উনি কিরকম মানে তার ক্যারেক্টারকে ধারণ করতে ওই তো পেরেছেন? আর্টিস্টের কি হয় জানেন, আর্টিস্ট কিন্তু ইউনিভার্সাল হয়, আর্টিস্টের কোনো দেশ নেই আমি মনে করি। তো সোনাল চৌহান কিন্তু ওই ক্যারেক্টারটাকে নিতে পেরেছে এবং ফিল্ম যারা দেখেছে তারা সবাই বলেছে না, মামুন ভাই ক্যারেক্টারের জন্য ওকে পারফেক্ট লেগেছে। এটা একটা প্লাস পয়েন্ট ছিল। আচ্ছা, দরদ কি বাংলাদেশের প্রেক্ষাপটে নির্মিত করা যেত, আপনি কি মনে করেন? অবশ্যই করা যেত। এটা বাংলাদেশের প্রেক্ষাপট, মানে আমরা তো গল্পটা দেখেন, একটা ছবির মেইন যে দুজন, একজন ডিরেক্টর আর একজন মেইন কাস্ট যদি মেইন থাকে, তো ওটা বাংলাদেশেরই ছবি হয়, যত কথাই বলি আমরা। আচ্ছা, একটু পায়েল সম্পর্কে জানতে চাই আমরা, যে আসলে পায়েল আমার পছন্দের পায়েলের সাথে actress, আমি খুব পছন্দ করি তাকে। আমি একটু জানতে চাই তার সঙ্গে কাজ করার অভিজ্ঞতাটা কি? পায়েলের সাথে অভিজ্ঞতা অনেক ইন্টারেস্টিং, কারণ যেটা হচ্ছিল সেটা হচ্ছে আমি না মানে এই ক্যারেক্টারের নেমটা ছিল স্ক্রিপ্টে হচ্ছে প্রথম থেকে প্রিয়াঙ্কা। আচ্ছা। Okay. তো আমরা পুরো ছবিতেই মানে ওর সাথে আমার প্রতিদিন ফাইট হইতো। আমি প্রিয়াঙ্কা বলে ডাকতাম, আর বলতো আমার নাম প্রিয়াঙ্কা না, আমার নাম পায়েল। হ্যাঁ, আমার নাম প্রিয়াঙ্কা না, পায়েল। তো অলওয়েজ এটা নিয়ে খুব মানে দুষ্টুমি করতো, মজা হইতো। আচ্ছা, দরদের বাজেট কত ছিল, যেহেতু এক্স্যাক্টলি কাস্টিং সিনেমা? এক্স্যাক্টলি দরদের বাজেট আমাদের ফাইনাল প্রিন্ট পর্যন্ত প্রায় 8.5 কোটি টাকা বাংলাদেশে ছিল। আচ্ছা, এবং এটা কি মানে কিরকম আয় করছে দরদ আপনার মনে আই হচ্ছে? তো প্রোডিউসার খুশি, আই হিসাবটা তো আমার কাছে থাকে না, প্রোডিউসারের কাছে থাকে। ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ হয়েছে, এগুলোর অনেক রকম রাইটস আছে, মিউজিক রাইটস, ওটিটি রাইটস, অনেক রাইটস আছে। তো সবকিছু মিলিয়ে ভালো আশা করা যায় যে ভালোর দিকেই যাচ্ছে। আচ্ছা, মামুন ভাইয়ের কাছে আবার একটু আসি, যে দেশের পট পরিবর্তন হয়েছে এবং আমি যতটুকু জানি যে আসলে দরদ সিনেমা কিন্তু প্রথম রিলিজ হয়েছে এই নতুন ইন্টারিম গভর্নমেন্ট আসার পরে, এবং আমরা দেখেছি যে আমাদের মধ্য থেকে মোস্তফার সারোয়ার ফারুকী ভাই হচ্ছে উপদেষ্টা পদে নিযুক্ত হয়েছেন। এই ব্যাপারটাকে আপনি কিভাবে দেখছেন? আমি আরো একটু অ্যাড করে আপনার সাথে বলতে চাই, সেটা হচ্ছে দেখেন, যদি কখনো মানে বলা হয় যে বাংলাদেশের নতুন বাংলাদেশে মানে চলচ্চিত্রের মাধ্যমে দেশের মানে উন্নয়নে ভূমিকা রাখছে, তাহলে আমি বলবো সবার আগে দরদ টিমের নাম আসবে। সেটা কিভাবে একটু জানতে চাই? সেটা কি, এটাই ডিটেইলস বলছি। দেখেন, মানুষ কিন্তু একটা মানে ফ্রাস্ট্রেশনের মধ্যে চলে গেছে, একটা পাজল হয়ে গেছে একটা টপিকস নিয়ে আলোচনা করতে করতে। তাদের লাইফে কোনো এন্টারটেইন নাই। সবচাইতে বড় কথা, লাস্ট 3 মাস হলে কোনো ছবি নাই, হলগুলো বন্ধ হয়েছিল। মানে চলচ্চিত্রের সবার দুর্দশা দেখতেছে। বাংলাদেশকে আপনি চলচ্চিত্রের বাইরে চিন্তা করতে পারবেন না। চলচ্চিত্র অনেক বড় একটা পার্ট অফ আমার কান্ট্রির।
সেই জায়গায় কিন্তু এসে যেখানে সবাই ডিসিশন নিচ্ছিল যে আজকে হল বন্ধ করে দিব, সেই জায়গায় এসে কিন্তু প্রত্যেকটা হল নতুন করে রিওপেন হয়েছে বিকজ অফ দরদ। তাহলে এটা দেশের জন্য আপনি অবশ্যই একটা এবং মানে জনগণ enjoy করছে, জনপ্রিয়তা দেখছে, হয়েছে, হ্যাঁ, মানুষ দেখছে, সবাই এনজয় আবার, করতেছে, এটা কিন্তু রাখতে হবে। তো এটা আমি এর সাথে অ্যাড করতে চাই দেখেন, এবং বর্তমান গভর্নমেন্ট কিন্তু ওটাকে ফলো রেখেই আমাদের চলচ্চিত্রের অঙ্গনের লোকগুলোকে তাদের এই সেক্টরগুলোকে ইনভলভ করতেছে, এটাকে আমি পজিটিভলি দেখি। এবং একটা কথা বলতে চাই যে অ্যাকচুয়ালি চলচ্চিত্র এমন বড় একটা বৃহৎ মাধ্যম, এটা দিয়ে আপনি অনেক কিছু চেঞ্জ করে দিতে পারেন। হ্যাঁ, আজকে ধরেন এতগুলো মানুষ হলমুখী হয়েছে, তারা আসছে, এই যে দেখবেন একটা কথা কিন্তু আছে, যে দেশে এন্টারটেইনমেন্ট যত ভালো, যত মানুষ হলমুখী, ওখানে ক্রাইম কিন্তু তত কম। তো এটাও একটা বড় ব্যাপার, দেশ গড়ার ভূমিকায় মানে চলচ্চিত্রের ভূমিকা অপরিহার্য আমি বলে মনে করি। অবশ্যই। এবং আমরা চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে ঢুকেছি, এটাকে কিভাবে দেখছেন? চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড নিয়ে অ্যাকচুয়ালি আমাকে যদি আপনি জিজ্ঞেস করেন, আমরা চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের নামটা দিয়েছি, তো এটার কার্যকারিতা কিন্তু এখনো আমরা পাইনি। মানে একটা সুফল যেটাকে বলে, এটা আমার দোষ দেওয়া যাবে না, কারণ এটার জন্য পূর্ণাঙ্গ একটা নীতিমালা করতেও টাইম লাগবে, এটা একদিনের বিষয় নয়। হয়তোবা তারা ব্যাক এন্ডে এটা নিয়ে কাজ করতেছে, এবং এটা যখন পরিপূর্ণভাবে আসবে, সেন্সর সার্টিফিকেশন বলতে যেটা বোঝায়, পরিপূর্ণভাবে যদি আসে এবং সেটার যদি সঠিক প্রয়োগ আমরা করতে পারি, তাহলে কিন্তু চলচ্চিত্রের জন্য একটা সুদিন অপেক্ষা করছে। আচ্ছা, এবার একটু সাফার কাছে আসি, সেটা হচ্ছে তুমি মডেলিং কিভাবে শুরু করলে? মানে প্রথমে তো মডেল ছিলে, তারপরে সিনেমায় কাজ করেছো, তো মডেলিং এর যাত্রাটা সম্পর্কে একটু বলো। আমার হচ্ছে লাইফে প্রথম জার্নিটাই ছিল হচ্ছে কর্পোরেট লেডি থেকে। আচ্ছা। ফার্স্টে হচ্ছে আমি কর্পোরেটে কাজ করেছি 5 ইয়ার্স। সো ওইখান থেকেই হচ্ছে যখন আমি ওখানে কাজ করি, তো ওইখানে হচ্ছে আমাদের অফিসের কিছু কলিগরাই হচ্ছে সবসময় আমাকে ইন্সপায়ার করতো যে খুব সুন্দরী আপনি, আপনার ট্রাই করা উচিত সিনেমায়। রাইট, এরকমই হয়েছে। সো আমাদের কিছু কলিগ ছিল ফটোগ্রাফার, সো তারা খুব ইন্সপায়ার করতো ওইখান থেকে। তো তখন ওখান থেকে হচ্ছে টুকটাক করে কাজ স্টার্ট করা। আর যখন আমি কাজ করতে করতে দেখলাম যে আমিও হচ্ছে এই জিনিসটা এনজয় করছি আর সাপোর্ট পাচ্ছি, সবাই ভালো বলছে, তখন হচ্ছে একদম এটাকে আমি আমার প্রফেশন হিসেবে নিয়ে নিয়েছি। এবং সামনে কি কি কাজ আছে বা কি কি ইচ্ছা আছে করার? সামনে অবশ্যই, যেহেতু এখন সিনেমা জগতে আমি এন্ট্রি করেছি, এখন সিনেমা নিয়ে হচ্ছে আমার মানে বড় একটা ইচ্ছা আছে যে আমি যদি ভালো কাজের অপরচুনিটি পাই, ইনশাল্লাহ সামনে কাজ করব, ওটা নিয়ে আছি আর কি। আমি যখন এখানে নায়িকারা আসে, আমি জিজ্ঞেস করি যে কি করতে চান, সিনেমায় আসতে চান কিনা, বা সিনেমাতে করছেন, কার সাথে কাজ করতে চান, সেক্ষেত্রে বলে যে শাকিব খান। তো তার তো প্রথম সিনেমাই শাকিব খানের সাথে, সো এর চেয়ে বড় আর কিছু নেই। তো সেজন্য জিজ্ঞেস করলাম যে আর কি কি কাজ বা দেশের বাইরে গিয়ে কাজ করার ইচ্ছা আছে কিনা। দেশের বাইরে প্রথম তো দেশে কাজ করব, প্রথম হচ্ছে আমি আমার দেশের যে অডিয়েন্স, আমাদের দর্শকের ভালোবাসা অর্জন করব, তারপর আস্তে আস্তে নিজের এক্সপিরিয়েন্স যখন বাড়বে, সিনিয়র আর্টিস্টদের সাথে কাজ করতে হলে তো নিজেকে ওইভাবে রেডি করতে হবে। সো ওই জায়গাটা হচ্ছে আমি কাজ করে, ওই কাজ থেকে অনেক, প্রত্যেকটা কাজই হচ্ছে আমাদের জন্য একটা লেসন। সো কাজ করে হচ্ছে আমি আস্তে আস্তে ওই আমার ক্যারিয়ারটা কি করতে চাই। আচ্ছা, দরদ কোন কোন দেশে মুক্তি পেয়েছে একটু যদি বলতেন। দরদ পার্টিকুলারলি এখন আমি যে কটা নাম নিতে পারছি, আমাদের মালদ্বীপসে ছিল, মালদ্বীপসে কিন্তু বাংলাদেশের প্রথম ছবি রিলিজ হলো। এর আগে বাংলাদেশে কখনো ছবি মালদ্বীপসে রিলিজ হয়নি। মালদ্বীপসে রিলিজ হয়েছে, নেপালে রিলিজ হয়েছে, জার্মানিতে, অস্ট্রেলিয়াতে, ইউকে, ইউএসএ, কানাডা, বাহারাইনে রিলিজ হয়েছে। নেক্সট উইক থেকে দুবাই, কাতার, ওমানে যাচ্ছে। আরো অনেকগুলো যুগ, ইটালি সহ, ফুজি সহ, ইন্দোনেশিয়া আছে, রাশিয়া আছে, সবকিছু মিলিয়ে হবে আরো হচ্ছে 22 তারিখ থেকে। তো আশার আলো অনেক বেশি দেখতে পাচ্ছি। আচ্ছা, অনন্য মামুন কিসে অনন্য? আসলে যদি বলতে চাই আমি কিসে অনন্য, আমার সেই অনন্য প্রতিভাটা এখনো দেখাতে পারিনি আমি পার্সোনালি মনে করি। তো যখন হব সেদিন হয়তো বা এই কোশ্চেনের অ্যান্সারটা দিতে পারবো। আচ্ছা, ঠিক আছে, আমরা অপেক্ষায় রইলাম। সাফা মারোয়া নামটা আসলে এত সুন্দর, কে রেখেছিল? এটা হচ্ছে আমার দাদি রেখেছিল। আচ্ছা, এটা তো দুইটা পাহাড়ের নাম, Right, ইফ আই এম নট হ্যাঁ। রং, দুইটা মাউন্টেন, হ্যাঁ, সো দে আমরা আর ওকে মাঝে মধ্যেই বলি যে ওর আম্মু যখন একসঙ্গে দুইটা রেখে ওর দিয়েছে। আম্মু যখন যাচ্ছিল মাঝখানে দাঁড়ায় গেছে, দেখে দুই দিকে দুইটা পাহাড়, জিজ্ঞেস করছে এটা কেটে, বলে তো ঠিক আছে আমার মেয়ের নাম। আচ্ছা, কে দিয়েছিল? আম্মু? না, ওর দাদি দাদি। ছিল, দাদি গ্র্যান্ডমাদার ছিল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দরদ অনেক সাকসেসফুল হবে আমরা আশা করি, কিন্তু তারপরে কি দরদ 2 বানানোর ইচ্ছা আছে? দেখেন, আসলে সিকুয়েল নিয়ে আমি এখনই কথা বলতে চাই না, এটা তো একটু অনেক বড় একটা চ্যালেঞ্জিং এর বিষয় একটা সিকুয়েল বানানো, বাট উইল ট্রাই। এবং আমাদের সেই একটা আত্মবিশ্বাস আছে, আমরা স্ক্রিপ্টে কাজ করছি, টাইম লাগবে, বাট স্ক্রিপ্টে আমাদের কাজ চলছে, আমরা ওটাকে আশা রাখছি যে করতে পারবো।
আচ্ছা, আমরা একেবারে শেষ পর্যায়ে, সো ফাইনালি দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে। দেশের এইরকম একটা সময় যখন আমরা একটা নতুন সবকিছু নতুনভাবে গড়ার চেষ্টা করতেছি, সেই সময় এসে এত বড় একটা ছবি এবং সেটা যদি আমরা আপনাদেরকে পাশে পাই এবং আপনারা যদি আমাদের পাশে থাকেন, তাহলে কিন্তু আমরা অবশ্যই ভালো কিছু করতে পারবো। আপনাদেরকে অনুরোধ করছি, বিশ্বের অনেকগুলো দেশে বাংলা ছবি রিলিজ হয়েছে, আপনারা আপনাদের আত্মীয় স্বজনকে বলে দিবেন তার পাশে প্রেক্ষাপট হয়ে দরদ ছবিটা দেখার জন্য। ভালো সাফা, থাকবেন সবাই। দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে। আমি দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, মামুন ভাই যেটা বললো যে দেশের এই পরিস্থিতিতে হচ্ছে আমরা দরদ নিয়ে আসছি, ঈদের একটা আমেজ নিয়ে আসছি, ওই জায়গা থেকে বলবো যে আমরা সবাই হচ্ছে একটু যেহেতু এই সিচুয়েশন থেকে বের হতে পারি সেই জন্য হলেও, আর হচ্ছে যেহেতু এটা শাকিব ভাইয়ের নতুন ভিন্ন রূপের একটি মুভি আর সুন্দর একটি গল্প, সো সবাই আপনারা হচ্ছে আপনাদের সিনেমা হলে গিয়ে ফ্যামিলির সাথে দরদটাকে আনন্দ উপভোগ করবেন। অনেক অনেক শুভকামনা আপনাদের জন্য। দরদ সিনেমার জন্য অনেক ব্যস্ততার মধ্যে এসেছেন, আমাদেরকে সময় দিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামীকাল ফিরে আসবো ঠিক একই সময়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন যমুনা টেলিভিশন। শুভরাত্রি।